পৃথিবীর মোট সামরিক বাজেটের 37% ছিল যুক্তরাষ্ট্রে। পারমাণবিক অস্ত্রের স্টকও যুক্তরাষ্ট্রের কাছে বেশি। সেটা হচ্ছে সারা বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তার 42% হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। মানে যুক্তরাষ্ট্রের একটা ড্রোনের ডিজাইনার কিন্তু আমাদের বাংলাদেশি, বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ সৌজের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে শুক্রবারের এই দিন রয়েছে বিশ্বজিৎ দত্ত ভৌমিক, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক। দাদা, আপনাকে এই শুক্রবারের দিন আপনাকে স্বাগতম আমাদের। ধন্যবাদ। সামরিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির ভিত্তিতে প্রতি বছর র্যাঙ্কিং প্রকাশ করা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার এই তথ্যটা জানায়। তারপর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তৈরির ক্ষেত্রে শুধু দেশগুলির প্রচলিত বা সাধারণ সামরিক সক্ষমতার বিষয়গুলোই বিবেচনা নেওয়া হয়েছে। তার মানে ওনারা যতটুকু তথ্য দিয়েছেন সে তথ্যের ভিত্তিতে। কিন্তু ফায়ার পাওয়ার তো হচ্ছে আসলে ওদের যে সামরিক খাতের যে ইয়েগুলা কেন্দ্রগুলা, ওগুলো যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলো থেকে তথ্য নিয়ে তারপরে হচ্ছে প্রতিবেদন তৈরি করে। তারপরে হচ্ছে আপনার ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও প্রযুক্তিগত মান থাকে, সামরিক প্রশিক্ষণের মান, সমরাস্ত্রের ক্ষেত্রে উন্নতর প্রযুক্তির ব্যাপকতা, সামরিক গবেষণা, ভৌগোলিক অবস্থান ও ভূ রাজনৈতিক সক্ষমতা, এর সাথে সাথে কূটনৈতিক কৌশল, অর্থনৈতিক সক্ষমতা, অস্ত্র উৎপাদনের ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা নেওয়া। তার মানে আপনি বুঝতে পারেন বিবেচনাটা কত বিস্তৃতি লাভ করে, শুধু যে ফায়ার পাওয়ার সবকিছু মিলে। যদিও কোনো কোনো হিসাব যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে সঠিক বলে নিশ্চিত করে না। বিশেষজ্ঞদের মতে মূলত প্রতিরক্ষা বিষয়ক তথ্য গোপন রাখার নীতি এক্ষেত্রে মেনে চলা হয়। এটা স্বাভাবিক ঘটনা। আপনি তো সব তথ্য আপনার সামরিক দিবেন না। যেগুলো স্পর্শকাতর ইস্যু, এই ইস্যুগুলো তো আর কেউ ওয়েবসাইটে দিবেন। আর তারপর আপনার অস্ত্র বিভিন্ন যুদ্ধে ব্যবহার করছে, ওখান থেকে একটা ধারণা পাওয়া যায়। তো আজকের এই পর্বে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দাদা সামরিক, আমি আর ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করব না, আপনি ঢালাওভাবে সেগমেন্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে কি আছে এখন পর্যন্ত সংক্ষিপ্ত বর্ণনা, কারণ তাদের বর্ণনা দিতে গেলে কয়েকটা পর্ব হয়ে যাবে। ধরেন আজকে যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র জনসম্মুখে নিয়ে আসলো, এইটা মনে করার কোনো কারণ নাই যে নিকট অতীতে এই অস্ত্রটা তৈরি হয়েছে। এই অস্ত্র তৈরি হয়েছে অন্তত আরো 20 বছর আগে। আচ্ছা, অন্তত আরো 2 দশক আগে এই অস্ত্র তৈরি হয়েছে, এবং ওরা ভিতর হচ্ছে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে যা কিছু আরো কয়েক জায়গায় ব্যবহার করে তারপরে হচ্ছে ওরা করে কি এই জিনিসগুলো সামনে আনে। এখন মনে করেন যে কোনো একটা ক্ষেপণাস্ত্র ওরা গাজায় মারলো, গাজায় এই যে ইসরায়েল এত পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা করেছে, কয়টা ক্ষেপণাস্ত্র হামলার নাম পত্রিকায় এসেছে বা গণমাধ্যমগুলোতে এসেছে বা সমরবিদরা বলেছে, আসলে কিন্তু ওইভাবে কিন্তু বলেন নাই। কারণ হচ্ছে কি, ক্ষেপণাস্ত্র যখন ফুটায় দেয় তখন তো এটা আর কিছু থাকে না, এর কোনো কিছু কিন্তু থাকে না। ফলে হয়েছে কি, ওটা বোঝা যায় না যে ওটা আসলে কি ক্ষেপণাস্ত্র ছিল, কি টেকনোলজি ছিল, যদি না এটা যুক্তরাষ্ট্র প্রকাশ করে। যদি ক্ষেপণাস্ত্র মানে বিস্ফোরিত যদি না হয়, কোনো অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়, হ্যাঁ এটা খুব কমই হয়। কারণ আপনি স্বাভাবিকভাবে একটা প্লেন যদি নামায় দেন, একটা ড্রোন নামায় দেন, ওটা কিন্তু কিছু অংশ পাওয়া যায়, ভালো অংশই পাওয়া যায়, তখন ওটাকে আপনার কথায় রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, যেটা ভয়ের বিষয়। আচ্ছা, তাহলে আমরা এই বিমানের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যেমন এই যে ধরেন যুক্তরাষ্ট্রের এখনো অনেক প্রযুক্তি আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে এখনো সামনে আনা হয় নাই। এর মধ্যে একটা আছে যে কৃত্রিম ভূমিকম্প তৈরি করা। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা ক্ষেপণাস্ত্র মেরে কোনটা? না, তাহলে এটা ক্ষেপণাস্ত্র না, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে ওইটা হচ্ছে কোন ওই জায়গাটার একুরেট পয়েন্টটা হচ্ছে ওটার মধ্যে দিয়ে শব্দের মাধ্যমে লেজার টাইপের কিছু একটা। খালি তো এইটা না, ওরা হচ্ছে এইটা হচ্ছে একটা মেশিন আছে ওদের কাছে, আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে যে স্যাটেলাইট ফেলানোর। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস বলি যে আপনার রাশিয়া ভারত চন্দ্রযান 3 পাঠানোর পরে রাশিয়া চাঁদে যান পাঠাইছিল, নভোযান পাঠাইছিল, মনে আছে? জি, কিন্তু চাঁদে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ওটা ক্রাশ করেছে। কিন্তু ক্রাশ করার তো কথা ছিল না, এটা কিন্তু লেজার গাইডেড ডিভাইস দিয়ে ক্রাশ করানো হয়েছে। আচ্ছা, এটাও কিন্তু তাদেরই কাজ। তো এটা হচ্ছে বিষয়
যে এই জিনিসগুলো কিন্তু যুক্তরাষ্ট্র সামনে এনে না, কিছু কিছু জিনিস হচ্ছে টুকটাক বের হয়ে যায়। যেমন এই যে কৃত্রিম ভূমিকম্প তৈরির যে বিষয়টা, এইটা বের হয়ে, এইটার ইনফরমেশনটা কিছুটা বের হয়ে গেছিল কখন, সেটা হচ্ছে ওই যে নিউজিল্যান্ডে যখন 7 মাত্রা ভূমিকম্প হয়েছিল, তখন এটা হচ্ছে একজন মার্কিনের সামরিক কর্মকর্তা বলে ফেলছিল যে এটা তাদের ভুলের কারণে হয়েছে। তখন হচ্ছে যে এটা বোঝা গেল যে আসলে বিষয়টা তাহলে এরকম ডিভাইস আছে। এবং এমনও বলা হয় ভিন গ্রহের যে যান, হ্যাঁ, আপনার এলিয়েন শিপ, এলিয়ানদের যে শিপ, ওই শিপও যুক্তরাষ্ট্রের কাছে আছে, ওই রকমও বলা হয়। আপনার যেটাকে বলা হয় হচ্ছে ইউএফএ। এই ইউএফএ কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে আছে। এবং নাভাদায়, টেক্সাসের নাভাদায় কিন্তু এগুলো সব, এটা একটা বিশাল এরিয়া, এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া না, অঞ্চলটাতে ওখানে কিন্তু নিষেধ খুব কড়াকড়ি ভাবে। হ্যাঁ, এবং এই ক্ষেপণাস্ত্র যেহেতু দাদা আনলেন, আমার একটা জানতে ইচ্ছা করে, এবং অনেকের কাছে এটা ইন্টারেস্টিং মনে হয়। দেখা যেমন আমরা হলিউডে সায়েন্স ফিকশন মুভি বা ওয়ার মুভিতে যেটা দেখি, স্যাটেলাইট থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বিভিন্ন দেশে, বিভিন্ন দেশের যুদ্ধ বিমান তো না, শিপে। তো এটা কতটুকু সত্যতা? আমরা কিছুদিন আগে জেনেছি যে এআই এর মাধ্যমে রাশিয়া এমন ব্যবস্থা করে রাখছে যে ওটা মানুষ দ্বারা নিয়ন্ত্রিত না, এআই দিয়ে এটা হবে। কেউ যদি রাশিয়ার উপরে পারমাণবিক হামলা চালায়, যদি রাশিয়ার একটা মানুষও জীবিত না থাকে, এটা অটোমেটিক সচল হবে। এবং এই ক্ষেপণাস্ত্রগুলা স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট থেকে মানে পৃথিবীর বাইরে থেকে এগুলা খেলা হবে। এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করেন দর্শক, যেহেতু যুদ্ধের বিষয়ে আজকে সরঞ্জাম। প্রথমটা বলেন আপনি, যে স্যাটেলাইট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। হ্যাঁ, এখানে যেগুলো হচ্ছে কি, যে আমরা যেটা সিনেমায় দেখি, এটা হয়তো দেখা যায় হ্যাঁ কয়েক দশক পরে বাস্তবে দেখি। মানে হচ্ছে কি, একটা ডিভাইসের পরিকল্পনা, এটা তো একটা ডিজাইন, এটা পরিকল্পনা এরকম হইতে পারে। হ্যাঁ, তো এইটাকে কেন্দ্র করি, ওইটা কিন্তু মাথায় নিয়েই পড়ে কিন্তু এই যে যারা হচ্ছে অস্ত্র উৎপাদক, তারা কিন্তু এইটা নিয়েই ডেভেলপ করে, এবং এটা কিভাবে করা যায় এই বিষয়টা নিয়ে গবেষণা করি, তার পরবর্তী ডেভেলপমেন্টের দিকে যায়। তার মানে একটা জিনিস দেখেন, যে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে শিল্পীর ভূমিকা আছে কিন্তু, এবং আধুনিক অস্ত্র তৈরিতে শিল্পীর ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনস্বীকার্য এটা একদম। এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এআই। এখন শুধু রাশিয়া না, হ্যাঁ, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খালি যে রাশিয়া ঝুঁকছে তা না, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু একই পথে আগাচ্ছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে কি, তার আগে দেখতে হবে সামরিক সক্ষমতা কার কতটুকু আসলে আছে, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কতটুকু। আকাশপথের কি অবস্থা বলেন তো? যুক্তরাষ্ট্রের হচ্ছে যে সামরিক বিমান আছে হচ্ছে 19,700-র বেশি, প্রায় 20,000-এর কাছাকাছি, ধরেন 20,000। এছাড়া 17,090টা আছে আপনার ফাইটার জেট। হ্যাঁ, এর মধ্যে স্টিলথ আছে, আছে। হ্যাঁ, এইটা তো হচ্ছে যে বিমান বাহিনীর বহর। এখন দেখেন বিশাল নৌবাহিনী যুক্তরাষ্ট্রের, এটা তো মানে বলার বাহুল্য রাখে না। সারা বিশ্বের শাসন চলতে চায়, সারা দুনিয়ায় পেঁচে রাখছে মার্কিন নৌবহর। এবং এবং হচ্ছে কি, নৌবাহিনী যার যত শক্তিশালী, হ্যাঁ, সে কিন্তু ক্ষমতার দাপটে তত বিশ্ব মানে জিওপলিটিক্সে সে আপনার সে কিন্তু এগিয়ে থাকবে। এটা কিন্তু এখনকার যে ঘটনা বিষয়টা তো তা না, এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে। আলেকজান্ডারের সময় থেকে। আলেকজান্ডার তো বাংলাদেশেও আসছিল। তখন বাংলাদেশের নাম বাংলাদেশ ছিল না। হ্যাঁ, কারণ পাকিস্তানও ছিল না, তো ভারতবর্ষের টোটালটা আছে। হ্যাঁ, তখন টোটালটা ভারতবর্ষ ছিল। আচ্ছা, যাই হোক, তারপরে দেখি এখন যুক্তরাষ্ট্রের বাৎসরিক যে সামরিক ব্যয়, হ্যাঁ, সামরিক বাজেট, হ্যাঁ, সেই বাজেট শুনলেই ভয় করে। সেটা হচ্ছে প্রায় $1,000 বিলিয়ন, কারণ হচ্ছে $997 বিলিয়ন হচ্ছে গতবারের সামরিক বাজেট ছিল। এটা হচ্ছে গোটা পৃথিবীর যে সামরিক বাজেট, সে তার পৃথিবীর মোট সামরিক বাজেটের 37% ছিল যুক্তরাষ্ট্রে। এখন বুঝেন যে এইখান থেকে কিন্তু একটা জিনিস বের করে ফেলানো যায়, সারা পৃথিবীর সামরিক বাজেট কত। পারমাণবিক অস্ত্রের স্টকও যুক্তরাষ্ট্রের কাছে বেশি। সেটা হচ্ছে সারা বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তার 42% হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনের জন্য কিছু দেশের উপরে যুক্তরাষ্ট্রকে ডিপেন্ড করতে হয়। কিসের জন্য? আপনার গোলা তৈরি করতে বা ট্যাঙ্ক তৈরি করতে যে স্টিল, হ্যাঁ, স্টিল যে ধাতব্যটা লাগে, যে মেটেরিয়াল, হ্যাঁ, লাগে, সেটার কিন্তু যোগানদাতা খুব বেশি না, কয়েকটা দেশ, হাতে গোনা কয়েকটা দেশ। আর এই দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের না, দেশগুলো এই দিকের, এই অঞ্চলের দেশ। হ্যাঁ,
আর এইগুলোর সাথে ম্যাক্সিমামের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক। সেইখানে কিন্তু যুক্তরাষ্ট্র একটু পিছিয়ে আছে। সেই ক্ষেত্রে গুলা উৎপাদনে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি আগায় কিন্তু রাশিয়া। হ্যাঁ, এবং খালি গুলা না, খালি ট্যাঙ্ক উৎপাদনে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকে এগিয়ে রাশিয়া। এবং রাশিয়ার এমন অনেক অঞ্চল আছে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের রাডারেও ধরা পড়ে না। কারণ হচ্ছে কি, উপর দিয়ে পুরা তো বরফ, উপর দিয়ে পুরা বরফ, নিচে দিয়ে গেছে অস্ত্রের ফ্যাক্টরি। ভবিষ্যতে যুদ্ধ বলা হয় এআই দিয়ে হবে। আপনি কিন্তু এআই কে অস্বীকার করতে পারবেন না। মানুষ তখন আর কোনো কিছু কন্ট্রোল করবে না, যা প্রোগ্রাম করে দিবে, এবং অনেক ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এআই সিদ্ধান্ত নিতে পারবে, এমনও বলা হচ্ছে। মানে মানে আমরা এখন যে কাজগুলো করি অনেক ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করি। হ্যাঁ, সুপার কম্পিউটার, যেমন ধরেন যে আমরা যখন মহাকাশযান লঞ্চ করি, মহাকাশযান যখন লঞ্চ করে তখন কিন্তু এটা সুপার কম্পিউটারের নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, স্পেসশিপ লঞ্চ করার একটা নির্দিষ্ট সময় আগে সবকিছুর নিয়ন্ত্রণ হচ্ছে সুপার কম্পিউটার নিয়ে নেয়, এবং এইখানে তখন আপনি হাতে বোতাম টিপলেও কোনো কাজ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে পুরো চলে যাবে। তখন পুরোটা হচ্ছে সুপার কম্পিউটার, তার যে অর্ডার দিবে এই অর্ডারেই কাজ করবে। এখন বিষয়টা হচ্ছে কি, যে এই জিনিসটাও একই রকম হবে, যে যখন এআই এর অধীনে চলে যাবে তখন বিষয়টা টোটালি স্বয়ংক্রিয়। যে এই সিচুয়েশনে আপনি তো কমান্ড দিয়ে রাখছেন যে এই সিচুয়েশন হলে এটা উৎক্ষেপণ করতে হবে, এই সিচুয়েশন হলে এইটা হবে। এই বিষয়টা হচ্ছে পুরোটা তো কোডিংয়ে, আপনি যখন কমান্ড দিয়ে রাখছেন সেই কমান্ড অনুযায়ী হচ্ছে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবস্থা নিয়ে দাদা যদি বলেন। এটা সব ক্ষমতা বলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে কি, এটা তো প্রতিনিয়ত ডেভেলপমেন্ট। তবে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, যে সেইটা হচ্ছে যে এই যে গবেষক যারা, সামরিক গবেষক, গবেষক, এই যে বিজ্ঞানী, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি কদর হচ্ছে এই বিজ্ঞানীর। আচ্ছা, ঠিক আছে, যেমন ধরেন অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি কদর হচ্ছে ডাক্তারের। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি কদর হচ্ছে বিজ্ঞানী। এটা কিন্তু কৌশলগত কারণে। আপনি নোবেল প্রাইজগুলো যদি দেখেন, প্রতি বছরই দেখবেন পদার্থবিজ্ঞান, না হয় রসায়ন বিজ্ঞান, অন্য কোনো এতে দেখবেন ক্যাটাগরিতে বা অর্থনীতিতে দেখবেন যুক্তরাষ্ট্রের কেউ না কেউ আছেই। অন্তত 2-3 জন হচ্ছে যুক্তরাষ্ট্রের থাকবেই। এখন এইখানে যুক্তরাষ্ট্রে আমরা যখন কি জানি বলে, আমরা ইহুদিদের নিয়ে যখন পর্ব করেছিলাম, তখন আমরা একটা পর্বে বলেছিলাম যে ইউরোপে যখন ইহুদিদের খুব খারাপ সময় যাচ্ছিল, তখন হচ্ছে কিছু ইহুদি পালিয়ে মিডিল ইস্টে চলে আসছিল, আর কিছু আশ্রয় নিয়েছিল যুক্তরাষ্ট্রেতে। ইহুদিরা কিন্তু এইসব কাজে গবেষণায় ইহুদিরা কিন্তু খুবই দক্ষ, এবং ওরা হচ্ছে কি খুবই এগিয়ে। আইনস্টাইন তো আপনার ইহুদি ছিল, খুবই এগিয়ে। যে কারণে হচ্ছে কি, এই যে ইহুদিরা, যুক্তরাষ্ট্রের যে ইহুদিরা দেখবেন, এরা ম্যাক্সিমামই হচ্ছে সায়েন্টিস্ট। দেখবেন যে ইহুদি কেউ না কেউ প্রতি বছর কোনো না কোনোভাবে নোবেল পুরস্কার পায়, বা কোনো বড় বড় পুরস্কার পায়, বা বড় বড় আবিষ্কারের পিছনে ওদেরকে পাওয়া যায়। এটা গেল একটা। আর এই বিষয়টা নিয়ে শুধু তাই না, পৃথিবীর যত গবেষক আছে বিভিন্ন দেশে, মানে যুক্তরাষ্ট্রের একটা ড্রোনের ডিজাইনার কিন্তু আমাদের বাংলাদেশি, জানেন তো? বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। কি বেশ কয়েক বছর আগে আসছিল, বছর 2 আগে আসছিল এই ভদ্রলোক। সে হচ্ছে বোর্ড থেকে লেখাপড়া করে যুক্তরাষ্ট্রে চলে গেছিল, পাড়ি জমাইছিল। এখন বিষয়টা এই যে আমরা মেধাকে প্রস্তুত করছি, আর সেই মেধাটাকে বাস্তবায়ন কাজে লাগাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র। যে কারণে হচ্ছে কি, এই যে দেখেন, যিনি বাংলাদেশি, যিনি ড্রোন তৈরি করেছেন, ড্রোনটা কিন্তু বাংলাদেশের নামে হয়নি, ড্রোনটা হয়েছে যুক্তরাষ্ট্রের নামে, এবং সেটা রেজিস্ট্রেশন যুক্তরাষ্ট্রের নামে, সবকিছু যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে ওনাকে আশ্রয় দিয়েছে, ওনার শিক্ষার ব্যবস্থা করেছে, ওনাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, হ্যাঁ, এবং ওনাকে গবেষণার সুযোগ দিয়েছে। এই কারণেই হচ্ছে যে যুক্তরাষ্ট্র, এবং ড্রোনের আইডিয়াটা কিন্তু প্রথম মাথায় আসে যুক্তরাষ্ট্রেরই। ওখান থেকে ড্রোনের যে প্রযুক্তি, এই প্রযুক্তিতে কিন্তু যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে যে শুক্রবারের এই দিনে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমরা যুক্তরাষ্ট্রের কিছু অংশ বলতে পারি, কারণ এদের বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র, বৈচিত্র্যময় আকাশ ব্যবস্থা, বৈচিত্র্যময় ফাইটার, বৈচিত্র্যময় নৌ
পরিবহন যেটা বলে নেভি, নেভাল বলে, আপনার রণতরী থেকে শুরু করে সবকিছু। আরো অনেক যুদ্ধের প্রযুক্তি যারা আছে তারা সামনেই আনে না। দাদার অংশ থেকে শুনলেন যে ভূমিকম্পের একটা বিষয় আছে, আরো কিছু কিছু বিষয় আছে, এলিয়েনদের সাথে এলিয়েন শিপ দিয়ে তারা টেকনোলজি আরো আপগ্রেড করছে। অনেক ধরনের অনেক কিছু শোনা যায়। এগুলা শোনা যায় নাভাদা হচ্ছে টেক্সাসের একটা জায়গা, এখানে সব রিসার্চ হয়। আর যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত দেশগুলোতে তাদের অস্ত্রগুলো উৎপাদন হয়। আর এইভাবে তো আমরা নেক্সট ফ্রাইডেতে আমরা রাশিয়ার এই পুরা সামরিক সক্ষমতা এবং সঙ্গে যুক্তরাষ্ট্রকে নিয়োগ করব। এভাবে প্রতি শুক্রবার আমরা বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে আলাপ করব। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। ছুটির দিনে আপনারা সবাই ভালো থাকবেন, একটু বাইরে ঘুরে আসুন, ভালো লাগবে। সুন্দর সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন, যেহেতু করোনা এবং ডেঙ্গু দুটোই বাড়ছে। আর আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এতক্ষণ আমাদের দুজনের সঙ্গে থাকতে এবং খবর সংযোগের সঙ্গে ছিলেন বলে ধৈর্য ধরে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।